আমাদের আজকের আলোচ্য বিষয় তাপের বিকিরণ। তাপ সঞ্চালনের তৃতীয় পদ্ধতি হলো বিকিরণ। প্রথমটা অবশ্যই পরিবহন, দ্বিতীয়টা পরিচলন, আর তৃতীয়টা বিকিরণ। এই বিকিরণ পদ্ধতিতে তাপ কোনো মাধ্যম ব্যতি রেখে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, জ্বলন্ত উনুনের পাশে দাঁড়ালে আমরা তাপ অনুভব করতে পারি। আবার পৃথিবীর বায়ুমণ্ডলের উপর থেকে সূর্য পর্যন্ত বিরাট দূরত্বের মধ্যে কোনো জড়মাধ্যম নেই, তাই সূর্য থেকে পৃথিবীতে তাপ পরিবহন বা পরিচালন পদ্ধতিতে পৃথিবীতে আসতে পারে না। স্পষ্টতই এখানে তাপ কিন্তু অন্য কোনো পদ্ধতির মাধ্যমে সঞ্চালিত হয়ে আসে, আর এই তৃতীয় পদ্ধতিটাই হলো বিকিরণ। তো চলো এই বিকিরণের সংজ্ঞাটা একটু দেখে নেওয়া যাক। আসলে এই বিকিরণ পদ্ধতিতে কোনো প্রকার কোনো জড় মাধ্যম ছাড়া বা জড় মাধ্যম যদি থেকেও থাকে, তাকে উত্তপ্ত না করে যে পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থান তাপ সঞ্চালিত হয় তাকে আমরা বিকিরণ বলে থাকি। আর বিকীর্ণ তাপের সংজ্ঞাটা কেমন? বিকিরণ প্রক্রিয়ায় উৎস থেকে তাপ শক্তি তরঙ্গরূপে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই তাপ তরঙ্গকে তাপীয় বিকিরণ বা থার্মাল রেডিয়েশন বলা হয়, আর এই বিকীর্ণ তাপকে আমরা রেডিয়েন্ট হিট বলে থাকি। এই বিকীর্ণ তাপ এবং আলোক তরঙ্গের মধ্যে বেশ কিছু সাদৃশ্য আছে। বিকীর্ণ তাপ ও আলোক তরঙ্গ একই প্রকৃতির তরঙ্গ, এদের মধ্যে নানান সাদৃশ্য আছে। যেমন বিকীর্ণ তাপ এবং আলোর বেগ সমান শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আলোর মতোই তাপীয় বিকিরণ প্রতিফলিত এবং প্রতিসৃত হয়। এছাড়াও আলোর মতোই তাপীয় বিকিরণ অপবর্তন, ব্যতিচার, সমাবর্তন ইত্যাদি ধর্মগুলো প্রদর্শন করে। বিকীর্ণ তাপের মধ্য দিয়ে সঞ্চালিত হওয়ার সময় এই তাপ মাধ্যমকে কোনোভাবেই উত্তপ্ত করে না। কখন করে না, যখন মাধ্যম কর্তৃক তাপ শক্তি শোষিত হয় তখন মাধ্যমের উষ্ণতা বাড়ে, নতুবা বাড়ে না। তো এ সম্পর্কে আমরা প্রিভোস্টের বিনিময় মতবাদটা একটু দেখে নেব। বিজ্ঞানী প্রিভোস্টের মতে সকল বস্তু সব উষ্ণতাতেই, যদি সেটা পরম উষ্ণতার থেকে বেশি উষ্ণতা হয়ে থাকে আর কি, তাপ বিকিরণ করে এবং বিকিরণের হার উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। পারিপার্শ্বিক বস্তুর উপস্থিতিতে বস্তুর তাপ বিকিরণ ক্ষমতার কোনো পরিবর্তন হয় না। এই প্রিভোস্টের নীতি অনুযায়ী একটা বস্তুর উষ্ণতা তখনই বাড়বে যখন তার বিকিরণের হার শোষণের হারের চেয়ে কম হবে। অর্থাৎ একটা বস্তু যদি তাপ শোষণ বেশি করে এবং বিকিরণ কম করে, তাহলে সেক্ষেত্রে বস্তুটির উষ্ণতা বাড়বে। আর যদি উল্টো কেসটা হয়, যে তাপের শোষণের হার বস্তুর বিকিরণের হার অপেক্ষা কম, তাহলে বস্তুর উষ্ণতা কমতে থাকবে। আর এই বিকিরণের হার আর শোষণের হার যদি সমান সমান হয়, তাহলে বস্তুটি তাপীয় সাম্যে থাকবে বা তার উষ্ণতা স্থির থাকবে। তো এরপর আসছি কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি। তো দেখো, কৃষ্ণ বস্তু হচ্ছে এমন এক ধরনের বস্তু যার উপর যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ যদি আপতিত হয়, তাহলে ওই বস্তু ওই সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে শোষণ করবে, কোনো অংশই প্রতিফলিত বা সংবহিত করবে না। আবার মজার বিষয় হচ্ছে কি, এই ধরনের বস্তুকে যখন উত্তপ্ত করা হয় তখন ওই বস্তু সকল প্রকার তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন তাপরশ্মি বিকিরণ করে দেয়। যদিও বাস্তব ক্ষেত্রে কোনো বস্তু সকল তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণে সক্ষম নয়, আবার সকল তরঙ্গ দৈর্ঘ্য শোষণেও সক্ষম নয়,
তাই আমরা বলতে পারি এই আইডিয়াল ব্ল্যাক বডি বা আদর্শ কৃষ্ণ বস্তু এটা একটা কল্পনা মাত্র। তবে ভূষকালি দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় 96% এবং প্লাটিনাম ব্ল্যাক প্রায় 98% দৃশ্যমান আলোক তরঙ্গ শোষণ করে। তাই এরা ভেরি মাচ ক্লোজ টু দ্য আইডিয়াল ব্ল্যাক বডি। তো এই কৃষ্ণ বস্তুর কথা বললেই প্রথমেই যে নামটা ভেসে আসে সেটা হলো ফেরির ব্ল্যাক বডি, যার মূল নীতিটা কি ছিল না, স্থির উষ্ণতায় আবদ্ধ স্থান কৃষ্ণ বস্তুর ন্যায় আচরণ করে এবং কৃষ্ণ বস্তুর ন্যায় বিকিরণ প্রদান করে। আসলে এটা একটা সেট আপ। বিজ্ঞানী ফেরি একটা ধাতব গোলক নিয়েছিলেন যার ভেতরটা ফাঁপা এবং তার একদিকে একটা ক্ষুদ্র ছিদ্র আছে, আর ঠিক সেই ছিদ্রের বিপরীত দেওয়ালে খানিকটা অংশ সূচিমুখ করা আছে। এর ফলে প্রবিষ্ট বিকিরণের কোনো অংশ সরাসরি প্রতিফলিত হয়ে ছিদ্রপথে গোলক দিয়ে বেরিয়ে আসতে পারে না। এখানে গোলকের ভেতরের তলটাকে ভূষকালি মাখিয়ে রাখা হয় আর বাইরের পৃষ্ঠে পুরু নিকেলের একটা পালিশ দিয়ে চকচকে করা হয়, আর ভেতরের দেওয়াল আর বাইরের দেওয়ালের মাঝখানটা বায়ুশূন্য করা থাকে, কিছুটা থার্মোফ্লাক্সের মতো আর কি, যাতে করে পরিবহন বা পরিচালন পদ্ধতিতে কোনো তাপক্ষয় না হয়। বিকিরণ ছিদ্র দিয়ে গোলকে প্রবেশ করলে তা ভেতরের দেওয়ালে বারবার প্রতিফলনের জন্য গোলক কর্তৃক সম্পূর্ণরূপে শোষিত হবে, ফলে কোনো তাপ গোলকের বাইরে বেরিয়ে যেতে পারবে না। আবার গোলকটিকে সুষমভাবে উত্তপ্ত করলে ছিদ্র দিয়ে যে তাপ বিকিরণ নির্গত হয় সেটি কৃষ্ণবস্তুর বিকিরণ। সুতরাং ফেরির কৃষ্ণবস্তু থেকে যে কোনো উষ্ণতায় কৃষ্ণবস্তুর বিকিরণ পাওয়া যায়। এবার আসি তাপের বিকিরণ, শোষণ ও প্রতিফলন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনায়। প্রথমে বলি তাপের বিকিরণ। নির্দিষ্ট ক্ষেত্রফলের কোনো বস্তু থেকে তাপের বিকিরণের হার পৃষ্ঠতলের প্রকৃতি এবং উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা বাড়লে বস্তুর তাপ বিকিরণের হারও বাড়ে। একই উষ্ণতায় কালো ও অমসৃণ তল থেকে সর্বাধিক দ্রুত হারে তাপ বিকিরিত হয় এবং সাদা ও মসৃণ তল থেকে সর্বনিম্ন হারে তাপ বিকিরণ ঘটে। এই কারণেই কালো এবং সাদা বস্তুকে রেখে দিলে কালো বস্তুটি দ্রুত ঠান্ডা হয়। বস্তুর উষ্ণতা কম হলে বস্তু থেকে প্রধানত দীর্ঘ তরঙ্গের বিকিরণ নির্গত হয়। বস্তুর উষ্ণতা ক্রমশ বাড়লে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ নির্গত হয়। অর্থাৎ বস্তুটি প্রথমে লাল আলো এবং আরও উত্তপ্ত অবস্থায় সাদা আলো বিকিরণ করে। তাই বস্তু প্রথমে লোহিত তপ্ত হয় এবং সবশেষে শ্বেতোত্তপ্ত হয়। এবার আসি শোষণ ও প্রতিফলন সম্পর্কে। বিকীর্ণ তাপ কোনো বস্তুর উপর পড়লে বস্তু ওই তাপের কিছুটা অংশ শোষণ করে, কিছুটা অংশ প্রতিফলিত করে এবং অবশিষ্ট অংশ বস্তুটি স্বচ্ছ হলে তার মধ্য দিয়ে সঞ্চালিত করে। এই তিনটি অংশের আপেক্ষিক মান বস্তুর পৃষ্ঠতলের প্রকৃতির উপর নির্ভর করে। যদি মোট বিকীর্ণ তাপের শোষিত অংশকে এ দিয়ে বা অ্যাবজর্পশন, প্রতিফলিত অংশকে আর বা রিফ্লেক্টেড এবং সঞ্চারিত অংশকে ট্রান্সমিটেড বা টি দিয়ে সূচিত করি, তাহলে আমরা বলতে পারি এ প্লাস আর প্লাস টি সমান 1। এখানে একটা কথা বলে রাখি, যার শোষণ ক্ষমতা যত বেশি হবে তার বিকিরণ ক্ষমতাও তত বেশি হবে। অর্থাৎ যে ভালো শোষক হবে সে ভালো বিকিরকও হবে, আর যে অধম শোষক সে অধম বিকিরক। এবার আসি তাপের বিকিরণ ক্ষমতা। কোনো বিকিরকের পৃষ্ঠতল
নির্দিষ্ট উষ্ণতায় একক সময়ে যে শক্তি বিকিরণ করে এবং একই উষ্ণতায় সমান পৃষ্ঠতল বিশিষ্ট একটা কৃষ্ণ বস্তু একক সময়ে যে বিকিরণ করে, এই দুটোর অনুপাতকে বলবো কি আমরা? বিকিরণ ক্ষমতা। তো এই বিকিরণ ক্ষমতা কিন্তু তলের উষ্ণতা, পরিপার্শ্বের উষ্ণতা, তলের প্রকৃতি, ক্ষেত্রফল, বিকিরণের সময় এবং তরঙ্গ দৈর্ঘ্য, এই কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। এরপর আসছি শোষণ ক্ষমতা বা অ্যাবজর্পসিভ পাওয়ার। কোনো তল কর্তৃক নির্দিষ্ট সময়ে শোষিত বিকীর্ণ তাপের পরিমাণ এবং ওই নির্দিষ্ট সময়ে ওই তলের উপর মোট আপতিত বিকীর্ণ তাপের পরিমাণের অনুপাতকে আমরা বলে থাকি শোষণ ক্ষমতা।